স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছে আমি জান্নাত সাথী। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহে 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি রবিবার আমরা কথা বলি নারীর স্বাস্থ্য নিয়ে। আজ আমরা কথা বলবো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এ বিষয় নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি ও স্ত্রী বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শারমিন আব্বাসী। ডাক্তার শারমিন আব্বাসী, স্বাগত আপনাকে সমাধান সূত্রে। আজকে তো বিশ্ব জনসংখ্যা দিবস। বিভিন্ন পরিসংখ্যানে বলছে যে প্রতি বছর দেশের জনসংখ্যায় 30 লাখেরও বেশি মানুষ যুক্ত হচ্ছে, বাড়ছে। তো জনসংখ্যা বৃদ্ধিতে আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো আমি প্রথমে জানতে চাইবো যে আসলে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণটা কেন প্রয়োজন? ধন্যবাদ আপনাকে আমাকে আজকে যুক্ত করার জন্য। আমি আসলে এবারকার যে প্রতিপাদ্যটি আছে সেটি শুরু করতে চাই, যেখানে বারবার বলা হয়েছে অধিকার ও পছন্দই আসলে মূল কথা। এবং যদি প্রজনন স্বাস্থ্য নিয়ে আমরা অধিকার থেকে নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত আমাদের জনসংখ্যার জায়গাটিতে আমরা পৌঁছাতে যাই সেটি কিন্তু করা সম্ভব হয়। আর সেখানে যখন আমরা বলি যে পুরো বিশ্ব আমাদেরকে একটি টার্গেট দিয়ে দেয় যে আমরা যদি সাস্টেইন ডেভেলপমেন্ট গোল অথবা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় যেতে চাই, সেখানে কিন্তু আমাদের যারা পেশেন্ট আছে তাদের একটি অধিকার জন্ম নিয়ন্ত্রণ, এবং সেই অধিকারকে কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো যদি তাদের পছন্দের জায়গাটিকে আমরা এনশিওর করতে পারি। তো আমরা এই জন্য আসলে বলতে চাই যে একটি দেশের নিজস্ব গতিধারায় একটি কন্ট্রোল রাখার জন্য এবং প্রত্যেকটা পরিবারকেও সুনিশ্চিতভাবে তার আর্থিক সামাজিক জায়গাটিতেও যদি সুন্দর করে আমরা চালাতে চাই, সেখানে কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশ এই সেক্টরে খুবই ভালো করেছে। আপনি যেমন আগে চিন্তা করুন যে একটা মহিলা তার পুরো রিপ্রোডাক্টিভ লাইফে তার টোটাল সংখ্যা প্রেগন্যান্সি হয়তো 6টার মতো হতো, সেখান থেকে নেমে এখন যে লেভেলটি আছে সেটি হচ্ছে 2.3, অর্থাৎ দুজন, কারো কারো ক্ষেত্রে হয়তো 3জন সন্তান, যেটিকেও হয়তো আমরা কমিয়ে নিয়ে এসে 2জন অথবা বেশি হলে 2.1 এরকম একটি কথা আমরা বলছি। তো সেটাকে আসলে প্রতিনিয়তই কাজ হচ্ছে, প্রয়োজনীয়তাটা আমরা বুঝাতে পেরেছি। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যে পেশেন্টদের যেহেতু একটি রাইট বা অধিকার, তার পেছনে যে কুসংস্কারগুলো রয়েছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে একেবারেই ওয়াইড স্প্রেড করার মতো সমাজে, সেই জায়গাটিতে আমাদের একটু কাজ করতে হবে। আমাদের সমাজের প্রেক্ষাপটে যদি বলি যে এই যে অধিকার এবং পছন্দের বিষয়টি যেহেতু আসলে বিশেষ করে নারীরা তাদের পছন্দ অনুযায়ী কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সবসময় নিতে পারে, এবং হচ্ছে যে কি পদ্ধতি আছে সেটা তো আমি জানবই, কিন্তু সেক্ষেত্রে প্রথমে জানতে চাইবো যে দাম্পত্য জীবনে যখন একটা দাম্পত্য শুরু হয়, সেক্ষেত্রে আসলে নারীর পছন্দ অনুযায়ী কতটা সেই পদ্ধতি গ্রহণ করতে পারে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে জায়গাটিতে আমি সবসময় ইম্পর্টেন্স দেই, অথবা আমাদের যে অবস্টেট্রিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি আছে তার মাধ্যমে আমরা একটি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করি। দ্যাট ইজ আমি যে পয়েন্টটা দেখি সবসময় এর পেছনে, সেটি হচ্ছে যে একজন নারীকে তার প্রি কনসেপশনাল কাউন্সেলিং, অর্থাৎ যখন সে বিয়ে শাদী করার প্ল্যানটি করে অথবা প্রেগন্যান্সি নেওয়ার যে প্ল্যানটি তার থাকবে, ঠিক তার আগে থেকে কিন্তু তাকে আমাদের একটি কাউন্সেলিং সেশন দেওয়া উচিত অথবা বিষয়গুলো জানানো উচিত। অনেক সময় অনেক আনএক্সপেক্টেড প্রেগন্যান্সি নিয়ে আসে, বলে আমি তো জানি না যে আসলে আমাকে কোন পদ্ধতি ব্যবহার করতে হবে। অনেকে মনে করেন যে পদ্ধতি মানেই শুধু মহিলাদের পদ্ধতি, পুরুষদের কোনো পদ্ধতি আছে এটি তাদের ধারণার মধ্যে নেই। সেফ পিরিয়ড বলে যে একটি বিষয় আছে যেটিও জন্ম নিয়ন্ত্রণের মধ্যে আসতে পারে, সেটি সম্পর্কে অনেকে ধারণা রাখেন না। এবং সবচেয়ে বড় আমি একটা প্রতিবন্ধকতা দেখি, সেটি হচ্ছে যে একজন মহিলার সামাজিক প্রতিবন্ধকতা, অর্থাৎ পরিবারে আসলে এই বিষয়টি নিয়ে উনি কতটুকু শেয়ার করতে পারবেন ওনার হাজবেন্ডের সাথে, সেখানেও বেশ বড় একটা ব্যারিয়ার আমরা দেখি। অথবা পরিবারের অন্য সদস্যরা তার পাশে থাকা এবং সহজলভ্যতা, যে উনি চাইলেই ওনার হাতে উনি যেই পদ্ধতিটি চান এটি কিন্তু নেওয়া খুব সহজ, কিন্তু প্রচারটি আমরা হয়তো সেভাবে করতে পারছি না যে ওনার বাসার পাশেই যে সরকারি সেবাদান কেন্দ্রগুলো আছে সেখানে ওনার জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল, গেলে উনি নিতে পারবেন, গেলে উনি চয়েস করতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোর প্রচারণা আর একটু বেশি প্রয়োজন আছে। একটু পদ্ধতিগুলো জানতে চাইবো যে নারী এবং পুরুষদের জন্য কি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদ্ধতিগুলো আছে এবং কার জন্য কোনটা উপযোগী? এটা আসলে কমপ্লিটলি ডিপেন্ড করে একটা পেশেন্টের প্রোফাইলের উপর। যেমন ধরুন যে পেশেন্টটির কোনো ধরনেরই সমস্যা নেই হাজবেন্ড এন্ড ওয়াইফের, দেন অল দা কন্ট্রাসেপশন ইজ ওপেন ফর দেম।
তারা হাজবেন্ড চাইলে ব্যারিয়ার বা কন্ডোম ব্যবহার করতে পারেন, স্ত্রী চাইলে উনি ওরাল পিল দিয়ে শুরু করতে পারেন। দীর্ঘমেয়াদী যদি কোনো কন্ট্রাসেপশন চান সেটিও তাকে যাচ করে আমরা দিতে পারি। কিন্তু কিছু কিছু জায়গায় কন্ট্রাইন্ডিকেটেড, যেমন কারো যদি অ্যাক্টিভ লিভার ডিজিজ থাকে, অ্যাক্টিভ মাইগ্রেন থাকে, অনেক বেশি হাইপারটেনসিভ একজন পেশেন্ট হয়, তাকে কিন্তু আমরা ওরাল পিল দিতে পারছি না। তার জন্য হয়তো আমাদের চয়েস অফ অন্য কোনো কন্ট্রাসেপশনে যেতে হচ্ছে। যার হয়তো একটা সন্তান আছে, তিনি দীর্ঘমেয়াদী 5 বছর বা 10 বছরের একটা গ্যাপ চাচ্ছেন, তাদের জন্য হয়তো আমরা ইমপ্ল্যান, নরপ্ল্যান, অনেক সময় দেখা যাচ্ছে আমরা ইন্টেনশন কন্ট্রাসেপটিভ ডিভাইস যেগুলো হরমোন যুক্ত, এগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবল, কয়েকদিন আগে হয়তো আমরা এটা পেতাম না, সেটা হয়তো আমরা তাকে দিতে পারছি। যাদের হয়তো ফ্যামিলি কমপ্লিট, তাদের ক্ষেত্রে যেমন গতকালকে আমরা একটা করেছি আমাদের পেশেন্টের, তার 3টা সিজারিয়ান সেকশন এবং 3টা বাচ্চাই সুস্থ আছে। তিনি বলছিলেন যে ম্যাডাম আমাকে টিউবাল লাইগেশন করে দেন, আমি আর প্রেগন্যান্সি চাই না। তার জন্য আমরা টিউবাল লাইগেশন একটা আমরা বলি যে পার্মানেন্ট পদ্ধতি, সেখানে আমরা যেতে পারি। আমরা হাজবেন্ডরা অনেক সময় বলে যে আমি চাচ্ছি আমার সাইড থেকে আমাকে স্থায়ীভাবে একটি কন্ট্রাসেপশন দেওয়ার ব্যবস্থা করেন, তাদের ক্ষেত্রে ভেসেকটমি একটা অপশন আসতে পারে, যদিও সেটা শতাংশের হারে আমাদের দেশে খুবই কম আমরা দেখি। আরেকটা গ্রুপ আছে যেটাকে আমরা বলি লং অ্যাক্টিং রিভার্সেবল কন্ট্রাসেপশন। 10 বছর পর বা 8 বছর পর, 5 বছর পর ইউ ক্যান রিভার্স, আপনি যদি চান আপনি আবার ব্যাক করতে পারবেন আপনার প্রেগন্যান্সি নেওয়ার চেষ্টার জন্য। পেশেন্ট টু পেশেন্ট প্রোফাইল, এবং এই পেশেন্টের জন্য আমরা বলি যে চট করে আমি নিজের ইচ্ছা মতো কন্ট্রাসেপশন নিয়ে নিলাম, নট লাইক দ্যাট। একটু মনে হয় চিকিৎসকের সঙ্গে একটা সেটিং দেওয়ার প্রয়োজন আছে, যে আপনার যে পার্সোনাল প্রোফাইল সেই অনুযায়ী আপনার জন্য কোন কন্ট্রাসেপশনটা 100% সুইটেবল, সেটা আসলে চিকিৎসক আপনাকে জানিয়ে দেবেন। এই পদ্ধতিগুলোর ক্ষেত্রে যেমন কিছু কিছু ক্ষেত্রে সাইড ইফেক্ট অনেকের যেটা সমস্যা হয় যে পিলের ক্ষেত্রে, যে অনেকে বলে যে তাদের হচ্ছে যে মাথা ব্যথা বা অন্যান্য সমস্যাগুলো হচ্ছে, আসলে আসলে কি ধরনের প্রভাব পড়ে? আমি এখন বলি যে প্রভাব কিছুই পড়ে না, এই কারণে পড়ে না, আগের পিলগুলো বেশ অনেক বেশি স্ট্রং ছিল, কিন্তু বাংলাদেশে এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন পিল ইজ অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি, এবং আমরা প্রতিদিনই লিখছি আমাদের প্রেসক্রিপশন গুলোতে, এবং দিস অল হ্যাভ দ্য ভেরি লেস সাইড এফেক্ট। আমাদের রোগীর আগে যেটা বলতো যে ওয়েট গেইন হয় ম্যাডাম, অনেকে বলতো যে শরীরে পানি আসে, অনেকে বলে যে ঘাড় ব্যথা, মাথা ব্যথা করে, এই সাইড এফেক্ট গুলো আমরা এখন পাচ্ছি না, যেটা আগে সনাতনী যে পিলগুলো আমাদের দেশে খুব অ্যাভেলেবল ছিল সেগুলোর জন্য আমরা পেতাম। তা আমি মনে করি যে টুকটাক সাইড ইফেক্ট প্রতিটা ওষুধেরই থাকে, সেটাকে একসেপ্ট করে নিয়ে যদি কেউ একটু লম্বা সময় 2 মাস বা 3 মাস থেকে খেয়ে ফেলেন, তখন কিন্তু এটি শরীরের সাথে ম্যাচ করে যায়, কোনো সমস্যা হয় না। অতএব আমার কাছে মনে হয় যে এটা নিয়ে চিন্তা করার খুব একটা কারণ নেই। আর পিলের ক্ষেত্রে কি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির যে কারণে আসলে পিলটা খাওয়া, এর বাইরে আর কোনো পজিটিভ কোনো দিক আছে? আপনি ধরুন, আমি আপনাকে 100টা পজিটিভ দিক বলতে পারবো যে পিল জন্ম নিয়ন্ত্রণ ছাড়াও আপনাকে দিতে পারে, তবে যেগুলো খুব উল্লেখযোগ্য সেগুলো একটু বলে দেই। যেমন প্রিমেনস্ট্রুয়াল নস্টালজিয়া হয়, অনেকে ব্রেস্ট পেইন করে, যারা পিল নেয় তাদের ক্ষেত্রে এটি কম হয়। ওভারিয়ান টিউমার বা ছোট ছোট ওভারিয়ান সিস্ট, আমরা বলি যে অনেক সময় দেখা যায় যে অনেকে না বুঝে অপারেশনে চলে যায়। ওভারিয়ান সিস্ট এমনও হিস্ট্রি আছে যে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এরকম লার্জ লার্জ ওভারিয়ান সিস্ট আমরা অনলি ওরাল পিল দিয়ে ভালো করে দিয়েছি। আপনারা জানেন যে আমাদের অ্যাডোলেসেন্ট গ্রুপ, কিশোরী মেয়েদের এখন একটি বড় সমস্যা, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হয়ে যাচ্ছে মুখের মধ্যে, মেনস্ট্রুয়েশন ইরেগুলার হচ্ছে, তাদের ট্রিটমেন্টের একটা বড় অপশন কিন্তু ওরাল পিল। যদিও দে আর আনম্যারিড পিপল, কিন্তু তাদেরকে ওরাল পিল দিয়ে ট্রিটমেন্ট করলে খুব ভালো একটা রেসপন্স পায়, এবং এটা দেওয়ার আগে কিন্তু আমরা তাদেরকে প্রপার ওয়েতে কাউন্সেলিং করি। এই জায়গাগুলো আমি বলবো যে একটা বড় ভালো দিক। আর ভালো দিকের সাথে সাথে খারাপ দিককেও একটু মনে রাখতে হয়। যারা 10 বছরের বেশি ওরাল পিল খাচ্ছেন রেগুলারলি, তাদেরকে আমরা বলি যে বাংলাদেশ গভর্নমেন্টের সার্ভাইকাল ক্যান্সারের যে স্ক্রিনিংটা আছে, এটা কিন্তু তাদেরকে একটু করে নিতে হবে, কারণ ওরাল পিল অনেক সময় জরায়ুর মুখকে অনেক সময় আনস্টেবল করে দেয়, সেখানে হয়তো অনেক সময় কিছু জীবাণু গ্রোথ করতে পারে। সো দোজ পিপল যারা 10 বছরের উপর ওরাল পিল খাচ্ছেন, তাদের প্যাপস্মিয়ার বা ভায়া করে কিন্তু রুটিন ওয়াইজ একটু তাদেরকে সার্ভিক্স বা জরায়ুর মুখটাকে চেক করে নিতে হবে যে ওনার মধ্যে কোনো ধরনের সংকট তৈরি হচ্ছে কিনা। আর লাইগেশনের ক্ষেত্রে অনেকের অনীহা আছে, এটা কি কারণ, কি সমস্যা থাকতে পারে? একটা সমস্যা থাকতে পারে কারণ আমরা একটু আনস্টেবল মেন্টালি, আমরা ভাবি যে আমার সন্তান কি সারা বছর বেঁচে থাকবে কিনা, কোনো একটা দুর্ঘটনা লাইফে হয় কিনা, এবং কিছু কিছু জায়গায় আমি যেটা পার্সোনালি ফেস করেছি এই পেশেন্টগুলো ডিল করতে, যে এর একটি হচ্ছে অনেকে ভাবে লাইগেশন করলে ক্যান্সার হবে। কোত্থেকে এই তথ্য পেয়েছেন, দুনিয়ার কোথাও এই তথ্য নেই, আমি জানি না, এটি একেবারেই ভ্রান্ত ধারণা। কেউ কেউ বলেন যে লাইগেশন করলে মাসিক কখনো হবে না, আমরা টিউব বন্ধ করছি, আমরা তো ইউট্রাসের পথকে বন্ধ করছি না, তাহলে কেন মাসিক হবে না?
এবং মাসিক যখন হবে না আমি তার মানে খুব সেফ থাকবো, এরকম একটা চিন্তা তাদের মনের মধ্যে থাকে। তো এরকম চিন্তা আসলে মনে আসার কোনো কারণ নেই, কারণ আমরা দেখেছি মাত্র 1 to 2% যারা আছে তাদের ক্ষেত্রে হয়তো ডাইজেশন করলে একটু ব্লিডিং বাড়তে পারে, এছাড়া আসলে খুব একটা সমস্যা দেখছি না। শারমিন আব্বাসী, আমাদের একটা সময় হয়েছে বিরতি নেওয়ার, নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সাথে। সমাধান সূত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। আমাদের সঙ্গে আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি ও স্ত্রী বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শারমিন আব্বাসী। শারমিন আব্বাসী, আবারও স্বাগত আপনাকে সমাধান সূত্রে। আমরা কথা বলছিলাম যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে নারীরা কি কি ধরনের পদ্ধতি নিতে পারে। তো এর বাইরে আপনি ছেলেদের যে একটি পদ্ধতি ভেসেক্টমির কথা বলছিলেন, তো অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেদের এই পদ্ধতির ক্ষেত্রে অনাগ্রহ। এটা কি কোনো ক্ষতিকর বা কোনো এই নেতিবাচক ধারণাটা কেন? না, এটা কোনো ক্ষতিকর না, একটা নেতিবাচক ধারণা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, কিন্তু এখন অনেকটা আসলে পরিবর্তন হয়েছে মেন্টালিটি। এখন আমরা আসলে অনেককে দেখছি, কিন্তু যে কভারেজ অনুযায়ী আমাদের আসলে থাকা উচিত ছিল মেইল কন্ট্রাসেপশনের, সেটি আসলে ওভাবে আমরা পাই না। অনেকে যেটা আসলে বড় একটি ভ্রান্ত ধারণা মনে করেন যে ভ্যাসেক্টমি করার পরে উনি হয়তো সেক্সুয়াল অ্যাক্ট বা সেক্সুয়াল পারফরমেন্সটি আসলে করতে পারবেন না, সেখানে হয়তো ওনার কোনো দুর্বলতা দেখা দিবে। সেই একটা ভ্রান্ত ধারণা থেকে আমি দেখেছি যে ম্যাক্সিমাম পুরুষ যারা আছে, বিশেষত যারা ঢাকার বাইরে বা গ্রামে গঞ্জে বা একটু অজপাড়া গায়ের দিকে থাকেন, তারা এই বিশ্বাসটি করেন এবং তারা আসতে চান না। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু তার জায়গা থেকে প্রতিনিয়ত চেষ্টা করছে। আপনারা দেখুন যে একটা স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ হলে সে কিন্তু তার বিনিময়ে টাকা পাচ্ছে, উপহার পাচ্ছে, তার সাথে জন্ম নিয়ন্ত্রণের একটি স্থায়ী ব্যবস্থাপনা হয়ে গেল। সব মিলে কিন্তু আসলে প্রচুর চেষ্টা করা হচ্ছে এবং সময়ের সাথে সাথে অবস্থার পরিবর্তন হয়েছে, আরো পরিবর্তন হবে এটি আমরা আশা করছি। নিশ্চয়ই। করোনাকাল তো দীর্ঘদিন ধরে আসলে চলছে। এই করোনার কারণে জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমে কি কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে? করোনার জন্য আসলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যে জায়গাটি এবং আমরা যে জন্ম নিয়ন্ত্রণের জায়গা থেকে আমাদের যে উন্নয়নশীল বিষয়টিতে যে টেকসই লক্ষ্যমাত্রা ছিল, ওখান থেকে আমরা কিছুটা পিছিয়েছি। আমি যদি আপনাকে একটু বাংলাদেশের ডাটা দিয়ে সহায়তা করার চেষ্টা করি, তাহলে কিন্তু দেখা গেছে যে যেগুলো লং অ্যাক্টিং কন্ট্রাসেপশন বা যেগুলো করার জন্য আমাদের ক্লায়েন্টদেরকে হাসপাতালে অথবা পরিবার পরিকল্পনা স্বাস্থ্যসেবা কেন্দ্রে আসতে হয়, সেগুলো কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথাও কোথাও 20%, 40%, 60%, কোথাও কোথাও 80% পর্যন্ত কিন্তু আমরা কভারেজ দেখেছি যে হারিয়েছি। স্পেশালি যদি আমি বলি যে ইন্টারভেনশন কন্ট্রাসেপটিভ ডিভাইস বা কপার টি, বা আমাদের রোগীরা যেটাকে কাঠি বলে অভ্যস্ত, যে জরায়ুতে দিয়ে দেওয়া হয়, অথবা যেটাকে আমরা বলি যে ইমপ্ল্যানন বা নরপ্ল্যান, হাতে যে কাঠিটি পরানো হয় দীর্ঘমেয়াদী 4 বছর বা 5 বছরের কন্ট্রাসেপশনের জন্য, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ 40%, কোথাও কোথাও 60% এর মতো রিডাকশন হয়েছে। এবং ওরাল পিল এবং কন্ডম যেটা হয়েছিল যে ওভার দ্য কাউন্টার বা ফার্মেসি থেকে কিনে আমাদের রোগীরা কিন্তু নিজেদের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় রাখতে চেয়েছিল, কিন্তু যারা অভ্যস্ত যে আমাদের পরিবার পরিকল্পনা কর্মীরা তাদের হাতে পৌঁছে দেবেন, কোভিড এর জন্য আপনারা জানেন যে তারা বাড়ি বাড়ি এসে সেবাটি দিতে পারেনি। নিশ্চয়ই নিশ্চয়ই। শারমিন আব্বাসী, একটু থামাতে হচ্ছে, আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটা নিয়ে নিই। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম রিয়াদ হোসেন পীর, আমার বাড়ি সুনামগঞ্জ। জি জি, বলুন, প্রশ্নটি করুন। জি, আমার নাম রিয়াদ হোসেন পীর, আমার বাড়ি সুনামগঞ্জ। জি জি, আমার ছোট বাচ্চার বয়স 5 মাস, এর ভিতরে আমার স্ত্রীর কোনো মাসিক হয় নাই। এখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা আমি কিভাবে নেব? আমরা প্রশ্নটি জি জি, বুঝতে ধন্যবাদ। পেরেছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে 5 মাসের যে সময়টি হয়, যে সকল বাচ্চারা শুধুমাত্র মায়ের বুকের দুধ খায় 6 মাস পর্যন্ত, তাদের কিন্তু মাসিক বন্ধ থাকতে পারে। এটি কিন্তু এই যে বাচ্চা শুধু বুকের দুধ খাচ্ছে, মায়ের অন্য কোনো খাবার দিচ্ছেন না, এই পদ্ধতিটাকে আমরা বলি ল্যাকটেশনাল অ্যামেনিউরি, এবং এই পদ্ধতি একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে তাদের জন্য কাজ করে। তারপরে যারা ভয় পান, যাদের হয়তো মাসিক আগে থেকে ইরেগুলার ছিল অথবা বাচ্চাকে বুকের দুধ ছাড়া অন্যান্য বাইরের কিছু খাবারও হয়তো দিচ্ছে না, এখন এমন যারা আছেন তাদেরকে আমরা বলি যে এই সময়টুকুতে হাজবেন্ড যদি একটু তার টেম্পোরারি কন্ট্রাসেপশনটা ব্যবহার করে, সেটা কিন্তু এখানে বেস্ট হয়। দ্যাট ইজ কল দ্য ব্যারিয়ার বা কন্ডম। আর 6 মাস পর থেকে আমরা যখন বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি অন্য খাবার দিব, তখন কিন্তু মাকে ওরাল পিলে আমরা বলি চলে যাওয়া ভালো। আমাদের বাংলাদেশের ভালো ভালো ওরাল পিল আছে, যেটা মায়ের ব্রেস্ট মিল্ককে খুব একটা কমাবে না।
তার জন্য ওরাল পিলটা ঠিক করা ভালো হবে। আপনি যদি এই মুহূর্তে জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করতে চান, আমি বলবো যে হাজবেন্ডের জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করা আপনার জন্য এই মুহূর্তে পারফেক্ট হবে। জি জি, আমরা বলছিলাম যে করোনার কারণে বাধাগ্রস্ত হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমের কথা বলছিলাম। তো এর সঙ্গে একটু যুক্ত করতে চাই যে এই যে কপারটি যে পদ্ধতি, এটাতে তো মানে কোনো দীর্ঘমেয়াদী যেহেতু পদ্ধতি, তো এটা কি কোনো প্রভাব বা ক্ষতিকর কোনো সাইড আছে কিনা? আমরা ওরকম কোনো প্রভাব পাইনি, কিন্তু যে সুতার ধরুন মাসিকের রাস্তার বাইরে দিয়ে থাকা একটা ডিসকমফোর্ট কিছু কিছু রোগীর থাকে, তারা এটা চুজ করে না। এবং কপার কি যারা ব্যবহার করেন তাদের একটু নিয়মিত বিরতিতে ডক্টরের কাছে চেক আপ করতে হয়। যারা অনেক দীর্ঘ একটা 2 বছর 3 বছরের একটা গ্যাপ হয়ে যায়, চেক আপে আসেন না, তাদের জন্য আমরা দেখেছি যে অনেক সময় কিন্তু ইনফেকশনটা হয়, জ্বরের মুখে ইনফেকশন হয়। কিন্তু কেউ যদি রেগুলার চিকিৎসকের পরামর্শে থাকেন, তার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হবে না। আর খুব কিছু কিছু রোগী আমরা পাই যেটা ইরেগুলার একটু ব্লিডিং হয় মাসিকের রাস্তা দিয়ে, তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা কপার টিকা রাখতে পারি না, সেটাকে আমাদেরকে রিমুভ করে দিতে হয়। কিন্তু আপনি যদি খুব বিশাল বড় কোনো সাইড এফেক্ট জানতে চান, সেটা কিন্তু খুব একটা নেই কপার টির জন্য। নিশ্চয়ই, আমরা একেবারেই আমাদের প্রোগ্রামে শেষে চলে এসেছি, তো আপনার কোনো যদি সাজেশন থাকে এই ব্যাপারে। আমাদের সাজেশনটা এটাই, প্রথম কথা বিশ্বাস রাখতে হবে, প্রতিবন্ধকতা দূর করতে হবে। সোশ্যাল যে ট্যাবু গুলো রয়েছে এখনো কিন্তু আমরা কুসংস্কারের জায়গায় রয়ে গেছি, সেটাকে বন্ধ করতে হবে। এবং কিছু কিছু গ্রুপ অফ পিপল আছেন যারা মনে করেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হারাম, কিন্তু যখন প্রেগন্যান্সি হয় সেই প্রেগন্যান্সিকে নষ্ট করার জন্য আমাদের কাছে আসেন। তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যদি হারাম হয়, তাহলে জীব হত্যা কি হারাম নাকি হালাল, এটা কিন্তু একটু ভাববার বিষয় আছে আপনাদের। তাই আমি বলবো যে আনএক্সপেক্টেড প্রেগন্যান্সি গুলো যেন আমরা না নিই, আমরা যেন একেবারেই পছন্দসই এবং অধিকার অনুযায়ী আমাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নিতে পারি। এই অনুরোধটি আপনাদের কাছে আমার থাকবে। আর আর একদমই লাস্টে আর দুই বাক্যে যদি বলেন যে প্রথম বেবির পরে যদি আবার পরবর্তীতে বেবি নেওয়ার আগ্রহ থাকে কারো, তো সেক্ষেত্রে আসলে কত দিনের বিরতি দিয়ে নেওয়া ভালো? বাংলাদেশের বেডের সোশ্যাল এবং হেলথ স্ট্যাটাস এবং ইকোনমিক স্ট্যাটাসে আমরা বলি মিনিমাম 2 ইয়ার্স, 2 বছর, তার আগে না। ওকে, অনেক ধন্যবাদ শারমিন আব্বাস আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাদের ধন্যবাদ। সমাধান সূত্রে এ ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।